আবারও বাংলাদেশ নিয়ে প্রশ্নের মুখে ভারতের পররাষ্ট্র সচিব। দিল্লি কি বার্তা দিল শেখ হাসিনাকে? এবং সর্বশেষ জানাবো, কয়লার দাম নিয়ে বিরোধে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আদানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আবারও বাংলাদেশ নিয়ে প্রশ্নের মুখে ভারতের পররাষ্ট্র সচিব। দিল্লি কি বার্তা দিল শেখ হাসিনাকে? ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্যরা জানতে চেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে আছেন। এই মুহূর্তে ভারতের রাজনীতিতে যে উত্তাপ চলছে তার মধ্যে হাসিনাকে নিয়ে বারবার বাংলাদেশের মুখাপেক্ষী হতে হচ্ছে নয়াদিল্লিকে। তারপরও ভারত কেন হাসিনাকে ফিরিয়ে না দিয়ে এই ঝুঁকি নিচ্ছে? ভারতের পররাষ্ট্র সচিব সরাসরি এই প্রশ্নের কি জবাব দিয়েছেন আমরা জানি না। তবে তিনি বলেছেন, শেখ হাসিনা যে দিল্লি বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন এটা ভারত সমর্থন করে না। ভারত সমর্থন করে না এর মাধ্যমে পররাষ্ট্র সচিব স্পষ্ট বার্তা জানিয়ে দিলেন। এর আগে ঢাকা সফরকালে তাকে শেখ হাসিনাকে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন, এটাও ভারতের জন্য একটি অস্বস্তির বিষয় বলে কূটনৈতিক মহল মনে করেন। ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল তিনি অল্প সময়ের নোটিশে সেখানে গিয়েছিল। ধারণা করা গিয়েছিল শেখ হাসিনা ভারত থেকে তৃতীয় কোনো দেশে যাবেন, কিন্তু হাসিনাকে ভারতে আছেন 1 বছর পার হয়ে গেল, ভারত সরকার এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছিল দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী যে উস্কানিমূলক কথাবার্তা বলছেন সেটা দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বড় বাধা। এর আগে ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা বলেছিলেন বাংলাদেশ ও ভারত সম্পর্ক কোনো একটি বিষয়ের উপর নির্ভরশীল নয়। কোনো বিষয়ে বিরোধ থাকা সত্ত্বেও তারা সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। এরপরে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু অঘটন ঘটে। ভারত বসে শেখ হাসিনাকে বাংলাদেশের মধ্যে থাকা আওয়ামী লীগ নেতাদের উস্কানি দিয়ে বারবার বিভিন্ন জায়গায় মামলা চালাচ্ছে। ভারতের সংসদীয় কমিটির বৈঠকে বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির অংশ। বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগের স্বীকৃতি নিয়ে ভারত উদ্বিগ্ন ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই সংক্রান্ত সহিংসতার ঘটনায় 88 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ। এই খবরকে ভারত স্বাগত জানায়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এর আগেও দিল্লিকে জানানো হয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণঅভ্যুত্থানের সময়ে ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে যে রাজনৈতিক বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। জবাবে বিক্রম মিশ্রি বলেছেন, শেখ হাসিনা দুই দেশের সম্পর্কে কোনো বাধা হয়ে দাঁড়াবেন না। প্রয়োজন হলে হাসিনার বিরুদ্ধে ভারত সরকার অ্যাকশনে যাবে। ভারতে থেকে যদি ভারত সরকারের দেওয়া প্রটোকল বরখেলাপ করে উল্টো ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করে তাহলে হাসিনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই ভারতের পররাষ্ট্র সচিব। এই মুহূর্তে বাংলাদেশের উদ্বেগের বড় কারণ দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে থাকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বিবৃতি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, শেখ হাসিনা চুপ থাকলে তার দিল্লি অবস্থান দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিষয়টি কেবল কূটনীতির মধ্যে সীমিত নেই, এর মধ্যে দুই দেশে ভোটের হিসাব নিকাশ আছে। কূটনৈতিক মহল মনে করেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি বড় বাধা। তিনি সেখানে বসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন, যা বাংলাদেশের জন্য অস্বস্তির কারণ। অন্যদিকে ভারতও এটি অনুমোদন করছে না। জুলাই আগস্টের আন্দোলনে যে 1,500-এরও বেশি মানুষ মারা গেলেন, হাজার হাজার মানুষ আহত হলেন, তার দায়ও শেখ হাসিনা ইউনূস সরকারের ওপর চাপাতে চাইছেন। কিন্তু 8ই আগস্টের আগে তো ইউনূস সাহেব দেশেই ছিলেন না। কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে দমন পীড়ন না চালিয়ে তিনি যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইতেন তাহলে হয়তো এতগুলো জীবন ঝরে যেত না, তাকেও দেশ ছাড়তে হতো না। কয়লার দাম নিয়ে বিরোধে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আদানি।
বাংলাদেশের বিদ্যুৎ খাতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু হল ভারতের শিল্প গোষ্ঠী আদানি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে কয়লার দাম নিয়ে বিরোধ। বহু আলোচনার পরও সমস্যার সমাধান হয়নি, বরং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আদানি আন্তর্জাতিক সালিসি আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই খবর শুধু দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি বাণিজ্যিক বিরোধ নয়, বরং বাংলাদেশের জ্বালানি খাত, অর্থনীতি, বৈদেশিক সম্পর্ক এবং রাজনৈতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। আদানির সঙ্গে করা বিদ্যুৎ ক্রয় চুক্তি শুরু থেকেই বিতর্কিত ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং তখন থেকেই অভিযোগ ওঠে এটি একটি অসম চুক্তি। এতে আদানিকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে, অথচ বাংলাদেশের জন্য এটি আর্থিকভাবে ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছে। চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ডে আদানির 1600 মেগাওয়াট ক্ষমতার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 25 বছর ধরে বিদ্যুৎ কিনতে বাধ্য বাংলাদেশ। 2023 সালে কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করলে চুক্তির বাস্তবায়নও শুরু হয়। তখন থেকেই কয়লার দাম নিয়ে বিরোধ তীব্র হতে থাকে। বাংলাদেশ সবসময় অভিযোগ করেছে আদানি আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে বেশি দাম ধরে কয়লা সরবরাহ করছে। কয়লার দাম নির্ধারণে সাধারণত অস্ট্রেলিয়ার নিউক্যালাস ইন্ডেক্স ও ইন্দোনেশিয়ার সূচক বিবেচনায় নেওয়া হয়। কয়লার দাম নির্ধারণে সাধারণত অস্ট্রেলিয়ার নিউক্যালাস ইন্ডেক্স ও ইন্দোনেশিয়ার সূচক বিবেচনায় নেওয়া হয়, কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দাবি ওই সূচকে উল্লেখিত দামের চেয়েও কম দামে বাজার থেকে কয়লা সংগ্রহ করা সম্ভব। যেমন বাংলাদেশের পায়রা বিদ্যুৎ কেন্দ্র বা চট্টগ্রামের বাঁশখালীতে চীন ও এসালম গ্রুপের যৌথ বিদ্যুৎ কেন্দ্র বিশেষ ছাড়ে কয়লা সংগ্রহ করছে, ফলে তাদের উৎপাদন খরচ কম পড়ছে। কিন্তু আদানির ক্ষেত্রে বাংলাদেশ এই ছাড় পাচ্ছে না। এর ফলে একই মানের কয়লা হলেও টন প্রতি $15 থেকে $20 পার্থক্য তৈরি হচ্ছে। এই পার্থক্যের কারণে বিদ্যুতের দাম বেড়ে গেছে অস্বাভাবিক হারে। পিডিবির হিসেবে আদানির কাছ থেকে আমদানিকৃত বিদ্যুতের গড় খরচ হয়েছে ইউনিট প্রতি 14 টাকা 87 পয়সা, অথচ ভারতের অন্য বিদ্যুৎ কেন্দ্র থেকে আমদানিকৃত বিদ্যুতের দাম গড়ে দাঁড়িয়েছে 8 টাকা 40 পয়সা। দেশীয় বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন খরচ কম, যেমন পায়রায় খরচ হচ্ছে 12 টাকার নিচে। মাতারবাড়িতে চুক্তি হলে দাম ধরা হয়েছে ইউনিট প্রতি 8 টাকা 45 পয়সা। তুলনায় স্পষ্ট বোঝা যায় আদানির বিদ্যুৎ বাংলাদেশের জন্য অনেক বেশি খরচ সাপেক্ষ। এতে সরকারের ভর্তুকির চাপ বাড়ছে, সাধারণ জনগণকে বেশি দাম দিয়ে বিদ্যুৎ কিনতে হচ্ছে এবং বৈদেশিক মুদ্রার সংকট আরও তীব্র হচ্ছে। বিরোধের সূত্রপাত আরও আগে। বৈদেশিক মুদ্রার সংকট বাড়তে থাকায় আওয়ামী লীগ সরকারের সময় থেকে আদানির বিল বকেয়া পড়তে শুরু করে। এক পর্যায়ে সেই বকেয়া বেড়ে দাঁড়ায় প্রায় $70 কোটি। যদিও পরের বড় অংশ পরিশোধ করা হয়, তবুও কয়লার বাড়তি দাম ধরে আদানির করা বিল অনুসারে এখনো প্রায় $20 কোটি বকেয়া রয়েছে। এ নিয়ে কয়েক দফা বৈঠক হয় পিডিবি ও আদানির মধ্যে, কিন্তু সমাধান আসেনি। আদানি কোনো ছাড় দিতে রাজি নয়, বরং তারা বলছে চুক্তির শর্ত অনুযায়ী তারা বিল করেছে, তাই সালিসি আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া তাদের বিকল্প নেই। ইতিমধ্যে তারা আন্তর্জাতিক আইনি পরামর্শক নিয়োগও দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কি? বিদ্যুৎ বিভাগের উপদেষ্টা জানিয়েছেন, যদি আদানি সালিসি আদালতে যায় তবে বাংলাদেশেও প্রস্তুত থাকতে হয়। আন্তর্জাতিক অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করতে হবে এবং শক্ত অবস্থান নিতে হবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে চুক্তিটি এতটাই অসম যে আদালতে গেলেও বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকবে না, কেননা চুক্তিতে কয়েকটি শর্ত এমনভাবে রাখা হয়েছে যা আদানিকে অগ্রাধিকার দিয়েছে। উদাহরণস্বরূপ, দেরিতে বিল পরিশোধের জন্য বছরে 15% পর্যন্ত সুদ ধরা হয়েছে, যা পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মতো অন্যান্য চুক্তিতে নেই। এছাড়া আদানির বিনিয়োগের বিপরীতে সব সুদের হার ভারত নির্ধারণ করবে, এমনকি পানি ব্যবহারের খরচও বাংলাদেশকেই বহন করতে হবে। অনেকেই বলছেন চুক্তিটি পুনরালোচনা করা ছাড়া বিকল্প নেই। ভারতের সঙ্গে সম্পর্ক যাই হোক, আলোচনার মাধ্যমে শর্ত পরিবর্তন করা গেলে বিদ্যুতের দাম কিছুটা হলেও কমে আসবে। যদি আদানি এতে রাজি না হয় তবে আদালতে গিয়ে অসম চুক্তির বিষয়গুলো তুলে ধরা যেতে পারে। তবে আন্তর্জাতিক সালিসি আদালতে লড়াই সহজ নয়, এতে সময় ও অর্থ দুটোই বেশি খরচ হয়। অন্যদিকে ভোক্তা অধিকার সংগঠনগুলোর মতে সরকারের উচিত স্থানীয় আদালতে আদানির সঙ্গে করা চুক্তি বাতিলের মামলা করা, কারণ আগেও বিদেশি কোম্পানি নাইকোর সঙ্গে চুক্তি নিয়ে মামলা করে বাংলাদেশ জিতেছিল। বড় প্রশ্ন হলো, আদানির সঙ্গে এমন চুক্তি করা হলো কেন? উত্তর খুঁজতে গেলে রাজনৈতিক বাস্তবতায় চোখ দিতে হয়। আদানি গোষ্ঠী ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের ঘনিষ্ঠ। বাংলাদেশে বিদ্যুৎ আমদানির চুক্তিগুলো অনেকটাই রাজনৈতিক সম্পর্কের উপর নির্ভর করে। আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখতে গিয়ে অনেক চুক্তি বাংলাদেশের জন্য অস্বচ্ছ বা ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে এসব চুক্তি পর্যালোচনার দাবি জোরালো হয়।
কিন্তু বাস্তবতা হলো আন্তর্জাতিক পর্যায়ে স্বাক্ষরিত একটি দীর্ঘমেয়াদী চুক্তি বাতিল করা সহজ নয়। তাই আলোচনার মাধ্যমে শর্ত সংশোধন করাই এখন সবচেয়ে বাস্তবসম্মত পথ। এই বিরোধ শুধু বিদ্যুৎ খাতের বিষয় নয়, এটি বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।